সে আজ অনেক দিনের কথা, প্রায় 10-12 বছর তো হবেই। তখনও দুর্গাদাসবাবু উকিল হননি। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি বোধহয় ভালো চেনো না। এসো আমি পরিচয় করিয়ে দিই। ছেলেবেলায় কোথা থেকে এক অনাথ পিতৃমাতৃহীন কায়স্থ বালক রামদাসবাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করেছিল। সকলেই বলতো ছেলেটি বড় ভালো, বেশ সুন্দর বুদ্ধিমান চাকর। দুর্গাদাসবাবুর পিতার বড় স্নেহের ভৃত্য, সব কাজকর্মই সে নিজে টেনে নেয়। গরুর জাপ দেওয়া থেকে বাবুকে তেল মাখানো পর্যন্ত সমস্তই সে নিজে করতে চায়। সর্বদা ব্যস্ত থাকতে বড় ভালোবাসে সে। ছেলেটির নাম হরিচরণ। গৃহিণী প্রায় হরিচরণের কাজকর্মে বিস্মিত হতেন, মধ্যে মধ্যে তিরস্কারও করতেন। বলতেন, হরি, অন্য চাকর আছে, তুই ছেলে মানুষ, এত খাটিস কেন? হরির দোষের মধ্যে ছিল সে বড় হাসতে ভালোবাসত। হেসে উত্তর দিত, মা, আমরা গরিব লোক, চিরকাল খাটতেই হবে, আর বসে থেকেই বা কি হবে। এইরকমই কাজে কর্মে সুখে স্নেহে হরিচরণের প্রায় 1 বছর কেটে গেল। সুরো রামদাসবাবুর ছোট মেয়ে। সুরোর বয়স তখন প্রায় 5-6 বছর। হরিচরণের সাথে সুরোর বড় আত্মীয় ভাব দেখা যেত। যখন দুধ খাওয়ানোর জন্য গৃহিণীর সাথে সুরো দ্বন্দ্বযুদ্ধ করত, তখন মা অনেক অযথা বচসা করেও এই ক্ষুদ্র কন্যাটিকে সমতে আনতে পারতেন না, এবং দুধ খাওয়ানোর বিশেষ আবশ্যকতা ও তার অভাবে এই কন্যাটির আশু প্রাণ বিয়োগের আশঙ্কায় শঙ্কান্বিত হয়ে বিষম ক্রোধে সুরবালার গলা টিপে ধরেও তাকে দুধ খাওয়াতে পারতেন না। তখনও হরিচরণের কথায় অনেক ফল হতো। যাক, অনেক বাজে কথা বলে ফেললাম। আসল কথাটা এখন বলি, শোনো। না হয় সুরো হরিচরণকে ভালোবাসত। দুর্গাদাসবাবুর যখন 20 বছর বয়স, তখনকার কথাই বলি। দুর্গাদাস এতদিন কলকাতাতেই পড়ত। বাড়ি আসতে হলে স্টিমারে দক্ষিণ দিকে যেতে হতো, তারপরেও প্রায় হাঁটা পথে 10-12 কোষ আসতে হতো। সুতরাং পথটা খুব একটা সহজগম্য ছিল না। এই জন্যই দুর্গাদাসবাবু বড় একটা বাড়ি যেতেন না। ছেলে বিএ পাশ হয়ে বাড়ি এসেছে, মাতা ঠাকুরানী ভীষণ ব্যস্ত। ছেলেকে ভালো করে খাওয়াতে দাওয়াতে যত্ন আত্মীয়তা করতে যেন বাড়ি শুদ্ধ সকলেই একসঙ্গে উৎকণ্ঠিত হয়ে পড়েছে। দুর্গাদাস জিজ্ঞাসা করলেন, মা, এই ছেলেটি কে গো? মা বললেন, এটি একজন কায়েতের ছেলে, বাপ মা নেই, তাই কর্তা ওকে নিজে রেখেছেন। চাকরের কাজকর্ম সমস্তই করে, আর বড় শান্ত, কোনো কথাতেই রাগ করে না। আরে বাপ মা নেই, তাতে ছেলে মানুষ, আমি বড় ভালোবাসি। বাড়ি এসে দুর্গাদাসবাবু হরিচরণের এই পরিচয় পেলেন। যাই হোক, আজকাল হরিচরণের অনেক কাজ বেড়ে গেছে। সেটাতে সন্তুষ্ট ভিন্ন, অসন্তুষ্ট নয়। ছোট বাবুকে মানে দুর্গাদাসকে স্নান করানো, দরকার মতো জলের গাড়ু, ঠিক সময় পানের ডিবে, উপযুক্ত অবসরে হুঁকা ইত্যাদি জোগাড় করে রাখতে হরিচরণ বেশ পটু। দুর্গাদাসবাবুও প্রায় ভাবেন ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট। সুতরাং কাপড় কোচানো, তামাক সাজা প্রভৃতি কাজ হরিচরণ না করলে দুর্গাদাসবাবুর পছন্দ হয় না। আজ দুর্গাদাসবাবুর একটা জাঁকালো ভোজের নিমন্ত্রণ আছে। বাড়িতে খাবেন না, সম্ভবত অনেক রাত্রে ফিরবেন। এই সব কারণে হরিচরণকে প্রাত্যহিক কর্ম সেরে রেখে শুয়ে পড়তে বলে গেছেন। এখন হরিচরণের কথা বলি। দুর্গাদাসবাবু বাইরে বসবার ঘরেই রাত্রে শুতেন, তার কারণ অনেকেই জানেন না। আমার মনে হয় গৃহিণী বাপের বাড়িতে থাকায় বাইরের ঘরে শোয়াই তার বেশি পছন্দ ছিল। রাত্রে দুর্গাদাসবাবুর বিছানা করা, তিনি শুয়ে পড়লে তার পদসেবা ইত্যাদি কাজ হরিচরণের ছিল। পরে বাবু রীতিমতো ঘুমিয়ে পড়লে হরিচরণ পাশের একটা ঘরে শুতে যেত। সন্ধ্যার শুরুতেই হরিচরণের মাথা টিপ টিপ করতে লাগলো। হরিচরণ বুঝল জ্বর আসতে আর খুব একটা দেরি নেই। মাঝে মাঝে তার প্রায়ই জ্বর হতো, সুতরাং এসব লক্ষণ তার বেশ ভালোই জানা ছিল। হরিচরণ আর বসতে পারল না, ঘরে গিয়ে শুয়ে পড়ল। ছোটবাবুর যে বিছানা করা হলো না, এ কথা আর তার মনে থাকল না।
রাতে সকলেই খাওয়া দাওয়া করলো, কিন্তু হরিচরণ আসলো না। গৃহিণী এসে দেখলেন হরিচরণ ঘুমিয়ে আছে। গায়ে হাত দিয়ে দেখলেন গা বড় গরম। বুঝলেন জ্বর হয়েছে, সুতরাং আর বিরক্ত না করেই চলে গেলেন। রাত প্রায় দ্বিপ্রহর হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে দুর্গাদাসবাবু বাড়ি এসে দেখলেন শোয়ার জায়গাটা তৈরি নেই। একে ঘুমের ঘোর, তাতে আবার সমস্ত পথ কি করে বাড়ি গিয়ে চিত হয়ে শুয়ে পড়বেন, আর হরিচরণ শ্রান্ত পা দুটোকে বিছানা থেকে বিমুক্ত করে অল্প অল্প টিপে দিতে থাকবে, এবং সেই সুখে অল্প তন্দ্রার ঝোঁকে গুড়গুড়ির নল মুখে নিয়ে একেবারে সকাল হয়েছে দেখতে পাবেন ইত্যাদি ভাবতে ভাবতে আসছিলেন। বাড়ি ফিরে হতাশ হয়ে জ্বলে উঠলেন দুর্গাদাস। মহা ক্রুদ্ধ হয়ে 2-4 বার হরিচরণ, হরি, হরে ইত্যাদি নানান নামে চিৎকার করে ডাকতে থাকলেন। কিন্তু কোথায় হরি? সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হয়ে পড়ে আছে। তখন দুর্গাদাসবাবু ভাবলেন ব্যাটা নিশ্চয়ই ঘুমোচ্ছে। ঘরে গিয়ে দেখলেন বেশ মুড়ি দিয়ে হরিচরণ শুয়ে আছে। আর সহ্য হল না। ভয়ানক জোরে হরির চুল ধরে টেনে তাকে বসাবার চেষ্টা করলেন, কিন্তু হরি ঢলে বিছানার উপর আবার শুয়ে পড়লেন। তখন ভয়ানক ক্রুদ্ধ হয়ে দুর্গাদাসবাবু হিতাহিত জ্ঞান শূন্য হলেন। হরির পিঠে বুক পড়া পা দিয়ে আঘাত করলেন। সেই ভয়ানক প্রহারে চৈতন্য লাভ করে উঠে বসল হরিচরণ। দুর্গাদাসবাবু বললেন, কচি খোকা ঘুমিয়ে পড়েছে, বিছানাটা কি আমি করব নাকি? কথায় কথায় রাগ আরো বেড়ে গেল। হাতের বেতের ছুরি হরিচরণের পিঠে 2-3 পড়েও গেল। হরি রাতে যখন পদসেবা করছিল তখন এক ফোঁটা গরম জল বোধহয় দুর্গাদাসবাবুর পায়ের উপর পড়েছিল। সমস্ত রাত দুর্গাদাসবাবুর ঘুম হয়নি। এক ফোঁটা জল বড়ই গরম বোধ হয়েছিল। দুর্গাদাসবাবু হরিচরণকে বড়ই ভালোবাসতেন। তার নম্রতার জন্য সে দুর্গাদাসবাবুর কেন সকলেরই প্রিয় পাত্র ছিল। বিশেষ এই মাসখানেকের ঘনিষ্ঠতায় সে আরো প্রিয় হয়ে পড়েছিল। রাতে কতবার দুর্গাদাসবাবুর মনে হলো যে একবার গিয়ে দেখে আসেন কতটা লেগেছে, কতটা ফুলেছে, কিন্তু সে যে চাকর তা তো ভালো দেখায় না। কতবার মনে হলো একবার জিজ্ঞাসা করে আসেন জ্বরটা কমেছে কিনা, কিন্তু তাতে যে লজ্জা বোধ হয়। সকালবেলায় হরিচরণ মুখ ধোবার জল এনে দিল, তামাকও সাজিয়ে দিল। দুর্গাদাসবাবু তখনও যদি বলতেন, আহা এ তো বালক মাত্র, এখনো 13 বছর উত্তীর্ণ হয়নি, বালক বলেও যদি একবার কাছে টেনে নিয়ে দেখতেন যে বেতের আঘাতে কিরকম রক্ত জমে আছে, জুতোর আঘাতে কতটা ফুলে উঠেছে, বালকের কাছে আর লজ্জা কি? বেলা 9টার সময় কোথা থেকে একখানা টেলিগ্রাম আসলো। তারের সংবাদে দুর্গাদাসবাবুর মনটা কেমন বিচলিত হয়ে উঠল। খুলে দেখলেন স্ত্রীর বড় পীড়া। ধরাস করে বুকখানা এক হাত বসে গেল। সেই দিনই তাকে কলকাতায় চলে আসতে হলো। গাড়িতে উঠে ভাবলেন, ভগবান এবার বুঝি প্রায়শ্চিত্ত হবে। এরপর প্রায় মাসখানেক হয়ে গেছে। দুর্গাদাসবাবুর মুখখানি আজ বড় প্রফুল্ল। তার স্ত্রী এ যাত্রা বেঁচে গেছেন, আজই পথ্য পেয়েছেন। বাড়ি থেকে আজই একখানা চিঠি এসেছে। চিঠিটা দুর্গাদাসবাবুর ছোট ভাইয়ের লেখা। তলায় এক জায়গায় পুনশ্চ বলে লেখা আছে, বড় দুঃখের কথা, কাল সকালবেলা 10 দিনের জ্বর বিকারে আমাদের হরিচরণ মরিয়া গিয়াছে। মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখিতে চাহিয়াছিল। আহা মাতৃপিতৃহীন অনাথ। ধীরে ধীরে দুর্গাদাসবাবু চিঠিখানা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলেন। এখনকার মতো গপ্পবিদের থেকে সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি।
Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরেঠে, আপনার গপ্পের প্লেলিস্ট।